ওয়েলকাম ব্যাক টু নিউ ভিডিও। আমি মাম্পি ওম ট্রাভেল ব্লগে নিয়ে চলে এসেছি আরো একটি নতুন ভিডিও। আজ আমি আমার ভিডিওর মাধ্যমে একদম কম টাকা খরচা করে দারুণ সুন্দরভাবে তোমাদের সম্পূর্ণ সুন্দরবন ভ্রমণ করিয়ে দেখাবো। তবে বন্ধুরা, সুন্দরবন ভ্রমণ সেটা যদি হয় আবার ইলিশ উৎসবে, তাহলে ব্যাপারটা পুরো জমে ক্ষীর। তাই দেরি না করে সপরিবারে চলে এসেছি সুন্দরবন ভ্রমণে। 2 রাত 3 দিনে সুন্দরবনটা সঠিক পথে সুন্দরভাবে ঘোরার জন্য কোন ট্রাভেল এজেন্সির সাথে যোগাযোগ করবে এবং প্যাকেজটা কোথা থেকে করবে, জলপথে সুন্দরবন ভ্রমণে এসে কোন কোন সাইট সিন গুলো ঘুরে দেখবে, খাবার দাবারের থাকছে বিপুল সম্ভার। আর ইলিশ উৎসব মানেই ইলিশ মাছের রকমারি আয়োজন। কলকাতা থেকেই বা তোমরা কোন ট্রেন ধরে কিভাবে সুন্দরবনে এসে পৌঁছাবে, সম্পূর্ণ সুন্দরবন ভ্রমণে আসলে পরে তোমাদের মোটামুটি কত টাকা খরচা হতে পারে তার প্রপার একখানা আইডিয়া দিয়ে দেবো এই ছোট্ট ভিডিওটির মাধ্যমে। আশা করছি তাই বন্ধুরা আজকের এই ভিডিওটি তোমাদের ভীষণ ভালো লাগবে। তাই নতুন বন্ধুদের বলছি অবশ্যই ওম ট্রাভেল ব্লগ সাবস্ক্রাইব করে হাইপ করে আমার পাশে থাকবে। চলো তাহলে বন্ধুরা, দেরি না করে সুন্দরবন ভ্রমণের ভিডিওটি এখান থেকেই শুরু করা যাক। গুড মর্নিং বন্ধুরা, ঘড়ির কাঁটায় এখন বাজে ভোর ঠিক 5টা 15। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি শিয়ালদা স্টেশনের উত্তর শাখার একদম ঠিক সামনে। সুন্দরবন ভ্রমণের জার্নিটা শিয়ালদা স্টেশন থেকেই আমি শুরু করছি। শিয়ালদা স্টেশন থেকে ভোরবেলা 5টা 45-এ রয়েছে ক্যানিং লোকাল ট্রেন, যে ট্রেন ধরে সোজা শিয়ালদা স্টেশন থেকে ক্যানিং স্টেশনের উদ্দেশ্যে রওনা দেব। দাঁড়িয়ে রয়েছি যেহেতু উত্তর শাখার সামনে, সোজা রওনা দেব আমি দক্ষিণ শাখার দিকে, কারণ ক্যানিং লোকাল ট্রেনগুলো দক্ষিণ শাখা থেকেই ছাড়ে। ঘড়ির কাঁটায় এখন বাজে ভোর ঠিক 5টা 20, আর এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি শিয়ালদা স্টেশনের দক্ষিণ শাখার 19 নাম্বার প্ল্যাটফর্মে। 19 নাম্বার প্ল্যাটফর্মের ট্র্যাকে দাঁড়িয়ে রয়েছে শিয়ালদা টু ক্যানিং লোকাল ট্রেন। এই ট্রেন ধরেই সোজা ক্যানিং স্টেশনের উদ্দেশ্যে আমি রওনা দেব। ট্রেন ছাড়ার সঠিক সময় রয়েছে ভোরবেলা 5টা 45। ভোরবেলা 5টা 45-এর এই লোকাল ট্রেনটি আমি ধরবো। শিয়ালদা স্টেশন থেকে ক্যানিং স্টেশন যেতে আমার মাথা পিছু খরচা হলো, মানে টিকিট খরচা লাগলো আমার মাত্র 15 টাকা। শিয়ালদা স্টেশন থেকে ক্যানিং পৌঁছানোর জন্য ভোরবেলা 5টা 45-এর লোকাল ট্রেন আমি ধরেছিলাম, যাতে ক্যানিং স্টেশনে পৌঁছে হাতে বেশ অনেকক্ষণ আমার সময় থাকে। তবে তোমরা চাইলে সকালবেলা 6:30 এবং সকালবেলা 7টা 42-এর ক্যানিং লোকাল ট্রেন ধরতে পারো। সকালবেলা 6:30-টার লোকাল ট্রেনটি একদম হলো বেস্ট টাইমিং, সেই ট্রেনটি তোমরা ধরে নিতে পারো। তবে লাস্ট টাইমিং রয়েছে সকালবেলা 7টা 42। এই ট্রেনটি যদি তোমরা ধরতে না পারো তাহলে সুন্দরবন ভ্রমণটা তোমাদের একদমই ঘেটে যাবে। 7টা 42-এর লোকাল ট্রেনটি ধরলে পরেও তোমরা একদম কাটায় কাটায় ক্যানিং স্টেশনে পৌঁছে গিয়ে তোমরা ফেরিঘাটে খুব সুন্দরভাবে পৌঁছাতে পারবে। তবে 7টা 42-এর পরে যদি তোমরা কোনো লোকাল ট্রেন ধরে আসো তাহলে কোনো লঞ্চই তোমাদের জন্য অপেক্ষা করবে না ফেরিঘাটে। শিয়ালদা থেকে ক্যানিং স্টেশনের দূরত্ব 45 কিলোমিটার, সময় লাগবে প্রায় 1.5 ঘন্টার কাছাকাছি। ঘড়ির কাঁটায় এখন বাজে সকাল ঠিক 7টা। এই মুহূর্তে আমি পৌঁছালাম ক্যানিং স্টেশনে। ক্যানিং স্টেশনে 2 নাম্বার প্ল্যাটফর্মের ট্র্যাকে ট্রেন দাঁড়িয়ে রয়েছে, আমি 2 নাম্বার প্ল্যাটফর্মেই দাঁড়িয়ে রয়েছি। সুন্দরবনটা সুন্দরভাবে ঘোরার জন্য আমার মেন কাজ ছিল ক্যানিং স্টেশনে পৌঁছানো। যথারীতি আমি ক্যানিং স্টেশনে পৌঁছে গিয়েছি। 2 রাত 3 দিন সুন্দরভাবে সুন্দরবনটা ঘুরবো বলে আমি ম্যানগ্রোভ যাত্রী ট্রাভেলস থেকে একখানা সুন্দর প্যাকেজ করে নিয়েছি। এবারে পুরো দায়িত্বটাই চলে যাবে ট্রাভেল এজেন্সিদের ওপরে। আমি ক্যানিং স্টেশনে ঢোকা মাত্রই আমি অফিসে ফোন করেছিলাম, যে কন্ট্যাক্ট নাম্বারে আমি প্যাকেজটা বুক করেছিলাম কল করে, সেই কন্ট্যাক্ট নাম্বারে কল করা মাত্রই দাদারা আমাদেরকে বলে দিল 2 নাম্বার প্ল্যাটফর্ম ধরে সোজা সামনের দিকে কিছুটা দূর এগিয়ে যেতে। যথারীতি আমি তাদের কথা শুনে সামনের দিকেই এগিয়ে যাব। ম্যানগ্রোভ যাত্রী ট্যুর অ্যান্ড ট্রাভেলস, যেখান থেকে সুন্দরবনটা সুন্দরভাবে ঘোরার জন্য আমি প্যাকেজটা করেছি, ওনাদের অফিসে এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি। সামনে পেয়ে গিয়েছি দাদাকে। নমস্কার দাদা। নমস্কার। আপনাদের ট্রাভেল এজেন্সির নাম এবং আপনাদের এখানে যে সমস্ত ক্যাটাগরির আর কি প্যাকেজগুলো রয়েছে সুন্দরবনটা ঘোরার জন্য, সমস্ত কিছু একটু নিজের মতো করে ছোট্ট করে জানিয়ে দিন। সর্বপ্রথমেই সবাইকে কোম্পানির তরফ থেকে নমস্কার জানাই। তা আমাদের সুন্দরবন ইলিশ উৎসব 2026 2 রাত্রি 3 দিন ক্যানিং টু ক্যানিং আমাদের প্যাকেজ করে থাকি আমরা। তা আমাদের ফোর্থ শেয়ারিং যদি রুম নিয়ে থাকে নন এসি প্যাকেজ, সেটা আমরা মাথা পিছু 2800 টাকা করে নিই। আর নন এসি ট্রিপল শেয়ারিং মাথা পিছু 3000 টাকা করে নিই। নন এসি ডাবল শেয়ারিং মাথা পিছু 3200 টাকা করে নিই।
এবারে যদি কেউ এসির সুবিধা নিতে চায় সেক্ষেত্রে পার রুম পার নাইট আমরা এসি চার্জ 700 টাকা করে নিয়ে থাকি। তো ম্যাক্সিমাম গেস্টকে ক্যানিং স্টেশন থেকেই পিক আপ করি এবং সম্পূর্ণ ট্যুর ঘোরার পর আমরা ক্যানিং স্টেশনে ড্রপ করে দিই। এবার কিছু কিছু গেস্ট এমন আছে যে তারা রিকোয়েস্ট করেন যে কলকাতা থেকে রিসিভ করতে হবে, সে ব্যবস্থা আমরা করে দেবো, কিন্তু গাড়ি ফেয়ারটা যা হবে সেটা গেস্টকে পে করতে হবে। আচ্ছা, ম্যানগ্রোভ যাত্রী ট্যুর অ্যান্ড ট্রাভেলস, এই যে অফিস কাউন্টারে আমি ছিলাম, অফিসের ঠিক সামনেই রোডের ওপরে দাঁড়িয়ে রয়েছে আমাদের জন্য অটো। এই অটোতে বসে সোজা রওনা দেব আমি সোনাখালী ফেরিঘাটের উদ্দেশ্যে। সোনাখালী ফেরিঘাট থেকে আমাদের বোট বা লঞ্চটা ছাড়া হবে সুন্দরবন ভ্রমণের জন্য। আমি এখানে তো অটোতে উঠে পড়বো, তবে এই যে সামনের দিকে রাস্তাটা দেখা যাচ্ছে, এই রাস্তা দিয়ে মোটামুটি 100 মিটার রাস্তা হেঁটে গেলে পরে রয়েছে ক্যানিং স্টেশন। ক্যানিং স্টেশন থেকে হাঁটা পথেই আমি অফিসের কাছে এসেছিলাম। আপাতত গাড়িতে উঠে সোনাখালীর উদ্দেশ্যে রওনা দেব। সুন্দরবন ভ্রমণের প্যাকেজটা ছিল আমার ক্যানিং টু ক্যানিং এ। যথারীতি ক্যানিং স্টেশনে পৌঁছে গিয়ে আমাকে যে আগে থেকে পাঠিয়ে দিয়েছিল পিক আপ লোকেশন, সেইখান থেকে অটোর ব্যবস্থা করে রেখেছিল আগে থেকেই আমাদের ট্রাভেল এজেন্সি দাদারা। যথারীতি অটোতে বসে রওনা দিলাম সোনাখালী ফেরিঘাটের উদ্দেশ্যে। ক্যানিং রেলওয়ে স্টেশন থেকে সোনাখালী ফেরিঘাটের দূরত্ব মোটামুটি ধরে রাখো 17 থেকে 18 কিলোমিটারের কাছাকাছি। অটোতে যেতে সময় লাগবে প্রায় 40 মিনিটের মতো। চলে এলাম আমি সোনাখালী ফেরিঘাটে। সোনাখালী ফেরিঘাটে হোগল নদীর পাড়ে এখানে দাঁড়িয়ে রয়েছে আমাদের বোট, যে বোটে উঠে সোজা রওনা দেব সুন্দরবনটা খুব সুন্দরভাবে ঘুরে দেখার জন্য। বোট বা লঞ্চ তোমরা বলতেই পারো। এই যে সামনের দিকে দাঁড়িয়ে রয়েছে এমবি সহচরী আমাদের লঞ্চের নাম। বাইরের দিকে বড় একখানা ব্যানারও টাঙানো হয়েছে ইলিশ উৎসবের। লোকেশনটা তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। এই যে দেখা যাচ্ছে হোগল নদীর ওপরে তৈরি বড় এই ব্রিজটা বাসন্তী ব্রিজ, বাসন্তী ব্রিজের কাছে অটো ড্রাইভার দাদা আমাদেরকে নামিয়ে দিয়েছিল। সেখান থেকে হাঁটা পথে চলে এসেছি আমাদের বোর্ডের সামনে। প্রচুর এক্সাইটেড রয়েছি, সেই এক্সাইটমেন্টটা সাথে নিয়েই বোর্ডে উঠে পড়বো সুন্দরবনটা খুব সুন্দরভাবে ঘুরে দেখার জন্য। ফাইনালি উঠে পড়লাম আমাদের বোট এমবি সহচরীতে। সামনের দিকে বেশ অনেকটা স্পেস রয়েছে, আর রয়েছে সুন্দর একখানা সোফা, যেখানে আগে থেকেই অলরেডি আমার 2 ছেলে বসে সময় কাটাচ্ছে। আর ব্যাক সাইডের যে স্পেসটা রয়েছে সেখানে খুব সুন্দর বসার ব্যবস্থা রয়েছে, চেয়ার পাতা রয়েছে। অলরেডি যেসব গেস্টরা চলে এসেছে তারা সকালে জলখাবার খেতে শুরু করে দিয়েছে। আমাকেও বললো যে সকালে জলখাবারটা খেয়ে নিতে। তো আমি এই মাত্র এসে এখানে পৌঁছালাম, একটু বসবো, রেস্ট নেবো, তারপরে সকালের জলখাবারে কি থাকছে আমার সাথে থাকলে তো তোমরা জানতেই পারবে। নিয়ে নিয়েছি সকালের জলখাবার। সকালের জলখাবারে রয়েছে লুচি গরম গরম, আর তার সাথে রয়েছে আলুর দম, এরকম রয়েছে একটা মিষ্টি। এই দিয়ে সকালের জলখাবারটা কমপ্লিট করে নেব। রিশু যেহেতু এখনো 5 বছরের হয়নি, তাই ওর জন্য আমাকে কোনো রকম টাকা পে করতে হয়নি। আর ওমের বয়স হলো 8+, ওর জন্য আমাকে টাকা পে করতে হয়েছিল। তোমাদের সাথে যদি বাড়ির কোনো ছোট বাচ্চা থাকে, তার কত বয়স রয়েছে, তার জন্য কত টাকা পেমেন্ট করতে হবে, এটা আগে থেকে ট্রাভেল এজেন্সি দাদাদের সাথে তোমরা কথা বলে নেবে। হাতে রয়েছে সকালের জলখাবার, আর এইদিকে মন মুগ্ধ করা সুন্দর পরিবেশ। আমাদের বোট আমাদের সকলকে নিয়ে এগিয়ে চলছে বাসন্তী ব্রিজের নিচ দিয়ে আমাদের গন্তব্যস্থলের দিকে। কিছুক্ষণ বাদেই হাতে চলে এসেছিল ছোট্ট একখানা মাজার স্পাউস, যেটা খেয়ে অল্প গলা ভিজিয়ে নিয়েছিলাম। পাশ দিয়ে এগিয়ে যাচ্ছে ম্যানগ্রোভ যাত্রী ট্রাভেলস থেকে ছাড়া আরো একখানা বোট। ইলিশ উৎসবে এসেছি, আর ইলিশ মাছ দেখাবো না তা তো হতেই পারে না। হাতে রয়েছে বেশ বড় বড় সাইজের 2খানা ইলিশ মাছ। এই হলো মাছের সাইজ। মাছটা কাটার আগে আমি দাদাদের কাছে একটু রিকোয়েস্ট করলাম, মাছটা প্লিজ একটু সুন্দর করে সাজিয়ে দাও, আমি ছবি তুলবো। যথারীতি বেশ সুন্দর করে সাজিয়ে দিয়েছে। হাতে রয়েছে ইলিশ মাছ, আর এইদিকে শুরু হয়ে গিয়েছে ইলশে গুঁড়ি বৃষ্টি। হালকা ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, ওয়েদারটা এত সুন্দর, জার্নিটা তো বেশ সুন্দর করে কমপ্লিট করতেই পারবো। আর জমিয়ে দুপুরবেলায় ইলিশ মাছটাই খাবো। ওজন সম্পর্কে অতটা ভালো আইডিয়া না থাকলেও সৌরভ দেখেই বলেছিল মাছগুলোর ওজন প্রায় 1.5 কিলো থেকে 1 কিলো 800-র কাছাকাছি হবে। দেখতে তো বেশ সুন্দর, তবে খেতে কতটা টেস্টি হবে সেটা দুপুরবেলা খাওয়ার টেবিলে গিয়েই বুঝতে পারবো।
সুন্দরবন ভ্রমণ মানেই ননস্টপ খাওয়া দাওয়া করা। লঞ্চে ওঠার পর থেকেই সকালের জলখাবার, ওয়েলকাম ড্রিঙ্কস, চা কোনোটাই বাদ যায়নি। এখন এই মুহূর্তে আমার হাতে রয়েছে আমুদি মাছের পকোড়া, যেটা সুন্দর ভিউ দেখতে দেখতে দারুণ সুন্দরভাবে এনজয় করে খাচ্ছি। এটা একদম বাস্তব কথা। সুন্দরবন ভ্রমণ মানে বোর্ডে ওঠার পর থেকেই নন স্টপ 2 রাত 3 দিন খাওয়া দাওয়ার পর্ব চলতেই থাকবে। তবে তোমরা যদি শুধুমাত্র বাঘ দেখার আশাতেই সুন্দরবন ভ্রমণে আসো, তাহলে সুন্দরবন ভ্রমণটা একটু নিরাশজনক থাকবে। আমরা শুধুমাত্র জমিয়ে খাওয়া দাওয়া আর প্রকৃতিকে অনুভব করতে এসেছি, যার জন্য বরাবর ছুটে আসি সুন্দরবন ভ্রমণে। ওই যে দূরে দেখা যাচ্ছে দুখানা বোট, সেখানেই আমাদের বোটটা গিয়ে দাঁড়াবে প্রথম গন্তব্যস্থলটা ঘুরিয়ে দেখানোর জন্য। সুন্দরবন ভ্রমণের প্রথম দিনের প্রথম ট্যুরিস্ট পয়েন্ট। এখন এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি বালি দ্বীপের ওপরে। বালি দ্বীপে রয়েছে খুব সুন্দর একখানা ছোট্ট মন্দির প্রাঙ্গণ, যেখানে রয়েছে লোকনাথ বাবার মন্দির। মন্দির প্রাঙ্গণের ভেতরে এখন এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি। ব্যাক সাইডে মন্দির চত্বর তোমরা দেখতেই পারছো, খড়ের ছাউনি দেওয়া একদম মাটির কুড়ে ঘর, যেখানে লোকনাথ বাবা বিরাজমান। সোজা গিয়ে দর্শনটা সেরে নেব। সুন্দরবনের বালি দ্বীপটি বিদ্যা নদীর মোহনায় অবস্থিত, আর সেই বালি দ্বীপের মধ্যেই সুন্দর প্রকৃতির মাঝে রয়েছে সুন্দর একখানা ছোট্ট মন্দির প্রাঙ্গণ। অনেকেই দেখলাম বোট থেকে নামতেই চাইছিল না। আমি বলবো বড্ড ভুল করবে। বোট থেকে নেমে হাঁটা পথে একটু মন্দির প্রাঙ্গণটা ঘুরে দেখবে। সবুজে মোড়া এই সুন্দর প্রকৃতি তোমাদের এক আলাদা রকমের শান্তি দেবে। এখানকার লোকাল মানুষজন, তারা মন্দির প্রাঙ্গণে আসার যে রাস্তা রয়েছে, সেই রাস্তার দুধারে বিভিন্ন রকমের জিনিসপত্র বিক্রি করে। সেটা শাক, সবজি, আচার, আখের রস, অনেক কিছু। তোমরা চাইলে ঘুরে দেখে নিতে পারো। মন্দির প্রাঙ্গণে রয়েছে লোকনাথ বাবার সুন্দর একখানা ফটো ফ্রেম, যেখানে পুজো করা হয়, আর সামনেই রয়েছে ভোলেনাথ। মন্দির প্রাঙ্গণ ঘোরা শেষে যথারীতি আবারও উঠে বসলাম আমাদের বোর্ডে। ঘড়ির কাঁটায় এখন বাজে দুপুর ঠিক 2টো। বসে পড়েছি দুপুরবেলার খাবার নিয়ে। সুন্দরবন ভ্রমণের প্রথম দিনের আমাদের দুপুরের মেনু অনেক কিছু রয়েছে। পুরো বাটি এবং প্লেট সাজিয়ে অনেক কিছু খাবার আমাদেরকে সার্ভ করেছে। যেহেতু আমি তোমাদেরকে দেখাবো যে দুপুরবেলার খাবারে কি কি থাকে, তাই আমাকে বাটিতে বাটিতে সবকিছু সাজিয়ে দিয়েছে। সাদা ভাত, কাঁচা লঙ্কা, লেবু, এখানে আলু ভাজা, মাছের মাথা দিয়ে রয়েছে কচুর শাক, আর এখানে রয়েছে চাটনি, পাঁপড়, ডাল, পাবদা মাছ রয়েছে সর্ষে দিয়ে, আর এখানে রয়েছে ইলিশ মাছ। এই হলো মাছের সাইজ। ইলিশ মাছের ভাপা তৈরি করা হয়েছে। এই দিয়ে দুপুরের খাবারটা কমপ্লিট করব। খেয়ে দেখবো খাবারগুলো খেতে কেমন হয়েছে। দুপুরের মেনুতে কি কি রয়েছে তোমরা তো দেখলে। কথায় আছে না, খালি পেটে জল, ভরা পেটে ফল। হ্যাঁ, তেমনটাই দুপুরের খাবার শেষ হওয়া মাত্রই চলে এসেছিল ফল। চিন্তার কোনো বিষয় নেই। ম্যানগ্রোভ যাত্রিক ট্রাভেলসের কাছ থেকে যদি তোমরা সুন্দরবন ভ্রমণের জন্য প্যাকেজ বুকিং করো, বুকিংয়ের সাথে সাথেই তোমাদের কাছে মেসেজ চলে আসবে। সুন্দরবন ভ্রমণের প্রথম দিনের রিপোর্টিং টাইম কি রয়েছে, কোন ট্রেনটা ধরলে পরে সঠিক সময় ক্যানিংয়ে পৌঁছাতে পারবে, পিক আপ লোকেশন কী রয়েছে, খাবারের মেনু কি কি থাকবে, সবটাই আগে থেকেই তোমরা জানতে পেরে যাবে। আমি অবশ্য দুপুরের খাবার পেট পুরে কমপ্লিট করে নিয়েছিলাম। দুপুরের খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে এলাম লঞ্চের ঠিক নিচের দিকে। সিঁড়ি দিয়ে নিচের দিকে নেমে আসলে দু সাইডে রয়েছে ওয়াশরুমের ব্যবস্থা। বালতি, মগ, কল, ওয়েস্টার্ন টয়লেটের ব্যবস্থা রয়েছে এবং পরিষ্কার পরিচ্ছন্ন। নিচের দিকে বেশ সুন্দর রয়েছে কেবিন, ছোট্ট ছোট্ট কেবিন করা রয়েছে। খুব সুন্দর এখানে বেডের ব্যবস্থা রয়েছে, 2টো করে বালিশ দেওয়া রয়েছে। সকলের ব্যাগপত্র নিচেই রাখা রয়েছে, আর ওপরের দিকে সকলে বসে রয়েছে। আর এখন আপাতত দুপুরবেলা সবাই খাবার দাবার খাচ্ছে। আমি খাওয়া দাওয়া কমপ্লিট করে ভাবলাম একটু নিচের দিকে আসি, ভেতরের ভিউটাও তুলে ধরা হবে, একটু রেস্টও নেওয়া হবে। আর অলরেডি রিশুকে আমি এখানে বসিয়ে দিয়েছি। ও এসেই দেখছি ব্যাগ থেকে খুলে সমস্ত শুকনো খাবারগুলো বের করেছে। আপাতত এখানে বসে একটু রেস্ট নেব। যদি না ঘুমিয়ে পড়ি তাহলে জানলার পাশে বসে সুন্দর ভিউটা ক্যাপচার করব। ভোরবেলা 5:45-এর ট্রেন ধরেছিলাম। তারও অনেক আগে বাড়ি থেকে বেরিয়েছিলাম শিয়ালদা স্টেশনে আসার জন্য। ঘুমটা সেইভাবে পূর্ণই হয়নি, তাই ভেবেছিলাম একটু ঘুমোবো। যখন জানলার পাশে এসে বসলাম, এই সুন্দর ভিউগুলো আর মিস করা গেল না। কোথাও বা বড় বড় জাহাজ আমাদেরকে পাস করে বেরিয়ে যাচ্ছে, কোথাও আবার অনেকেই মাছ ধরছে নদীর পাড়ে।
কোথাও আবার ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো নৌকার ওপর থেকে জলের মধ্যে ঝাঁপ দিয়ে স্নান করছে নিজেদের মতো করে। এই সুন্দর ভিউগুলো ক্যাপচার করেছি শুধুমাত্র তোমাদের জন্য। তার সাথে আমি আর সৌরভ একটু বসে গল্পও করে নিয়েছিলাম। চলো তাহলে সুন্দর ভিউ দেখতে দেখতে এগিয়ে যাই আমাদের পরবর্তী গন্তব্যস্থলের দিকে। ফাইনালি চলে এলাম আমি পাখিরালয়ে। ব্যাক সাইডে এই যে আমাদের লঞ্চ দাঁড়িয়ে রয়েছে, লঞ্চ থেকে নেমে সিঁড়ি ধরে ওপরের দিকে উঠে চলে এসেছি বাঁধের ওপরে। খুব সুন্দর বাঁধটা তৈরি করা হয়েছে, আশেপাশের ভিউ ভীষণ সুন্দর। ব্যাগপত্র নিয়ে একদম লঞ্চ থেকে নেমে পড়েছি, কারণ পাখিরালয়ে আজকে আমরা রাত্রিবাস করব। যেই হোটেলে আমরা থাকবো হোটেলের কাছে গিয়ে তোমাদেরকে হোটেলটা তো ঘুরিয়ে দেখাবো, তার সাথে রুম ট্যুরটাও করে নেব। আর এখানে এসে লোকাল মানুষজনদের কাছে জিজ্ঞেস করলাম যে পাখিরালয়ের যে মেন মার্কেটটা রয়েছে সেটা কত দূর। আমাকে বললো এই রাস্তা ধরে মোটামুটি 5 মিনিট হেঁটে গেলে পরেই মেন মার্কেটটাও আমরা পেয়ে যাব। আর তোমাদেরকে আরো একখানা কথা বলে দিই, আমরা পাখিরালয়ে এসে পৌঁছালাম আর হালকা ঝিরিঝিরি বৃষ্টি পড়তে শুরু করে দিয়েছে। আমাদের লঞ্চে যারা যারা ছিল সকলে ব্যাগপত্র নিয়ে হোটেলের দিকে এগিয়ে গেছে, একদম আমি একা পড়ে গিয়েছি। আপাতত ব্যাগ নিয়ে হোটেলের দিকেই রওনা দেব। বাঁধের রাস্তা ধরে মোটামুটি 100 মিটার রাস্তা সামনের দিকে এগিয়ে চলে এসেছি হাঁটা পথে। আর এখন এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছে আমি স্পন্দন গেস্ট হাউসে। বাঁধের ওই পারে নদী আর এই পারে হলো স্পন্দন গেস্ট হাউস। আমি সুন্দরবনে এসে এখানে কোনো রকম মানে পাখিরালয়ে যে এখন আমি এই মুহূর্তে রয়েছি, আমাকে হোটেল খোঁজাখুঁজি করতে হয়নি, কারণ হোটেলের ব্যবস্থা আমাদের প্যাকেজের মধ্যেই ছিল। সেখানেই দাদাদের কথা অনুযায়ী আমরা চলে এলাম, আমাদের বলে দিয়েছিল। লাইন দিয়ে পরপর অনেকগুলো রুমের ব্যবস্থা রয়েছে, আর বাইরের দিকের এই গার্ডেন এরিয়াটা বেশ সুন্দর করে সাজানো, পরিবেশটা বেশ ভালো। অনেক গাছগাছালি রয়েছে তো বেশ সুন্দর হাওয়াও হচ্ছে। বাইরের দিকে রয়েছে সুন্দর বসার ব্যবস্থা। আর পরপর এই যে রুমগুলো দেখতে পাচ্ছ, এই লাইনেই সামনের দিকে একখানা রুম আমাদেরকে দিয়েছে। চটজলদি করে তোমাদের সাথে নিয়ে এবারে রুম ট্যুরটা করে নেব। চারিদিকে বিভিন্ন ধরনের গাছগাছালি থাকার ফলে চারিদিকটা বেশ সুন্দর সবুজে মোড়া। তারই মাঝখানে এরকম সুন্দর ছোট্ট ছোট্ট কটেজ রাত্রিবাসের জন্য যা আমাকে দেওয়া হয়েছিল। তবে এর ব্যাক সাইডে রয়েছে এনাদের বেশ বড় একখানা হোটেল, তোমরা চাইলে সেখানেও থাকতে পারো। চলে এলাম আমার রুমের সামনে, যে রুমটা আমাকে দেওয়া হয়েছে রাত্রিবাসের জন্য। এটা হলো 4 বেডের রুম। রুমটা বেশ বড়। রুমের মধ্যে যা যা আছে আমি একটু দেখিয়ে দিচ্ছি। এই সাইডে রয়েছে একখানা বেডের ব্যবস্থা, 2টো বালিশ, ব্ল্যাঙ্কেট রয়েছে। এই সাইডে রয়েছে বড় জানলা, আর এই যে জানলা দিয়ে বাইরের দিকে তাকালে পরে একখানা ছোট্ট জলাশয় দেখা যাচ্ছে। এই পাশেও রয়েছে একখানা ছোট্ট বেড, 2টো বালিশ, আর রয়েছে ব্ল্যাঙ্কেটের ব্যবস্থা। এখানে রয়েছে এসি, লাইট, পাখা সমস্ত কিছুই রয়েছে। যেহেতু আমি এসি রুম নিয়েছি, আমাকে পার নাইটে এক্সট্রা 700 টাকা পে করতে হবে। আর তোমরা যদি নন এসি রুম নিয়ে থাকো তাহলে তোমাদেরকে এক্সট্রা কোনো টাকা পে করতে হবে না। এই সাইডে রয়েছে সুইচ বোর্ডের ব্যবস্থা, আয়না, ছোট্ট একখানা টেবিল, টি টেবিল বলতেই পারো, জলের জগ, আর একটা ছোট্ট ফুলদানি রয়েছে। রুমের সাথে অ্যাটাচ রয়েছে ওয়াশরুমের ব্যবস্থা। ওয়াশরুমটা বেশ বড় এবং পরিষ্কার পরিচ্ছন্ন। বেসিন, আয়না, হ্যান্ড শাওয়ার, শাওয়ার, বালতি, মগ, ওয়েস্টার্ন টয়লেট, জামা কাপড় ঝোলানোর জন্য হ্যাঙ্গার, সমস্ত কিছু দেওয়া হয়েছে। রুমটা এবং ওয়াশরুমটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন এবং সুন্দর করে টিপটপ করে সাজানো গোছানো। বুঝতেই পারছো সেই ভোরবেলা জার্নি শুরু করেছি অনেকটা দূর থেকে, সেই শিয়ালদা স্টেশন থেকে। এখন আপাতত একটু ফ্রেশ হব, ফ্রেশ হয়ে একটু রেস্ট নেব, তারপরে আবার তোমাদের সাথে আমার দেখা হচ্ছে। ঘড়ির কাঁটায় এখন বাজে সন্ধে ঠিক 6:30। এই মুহূর্তে আমাদের গেস্ট হাউসে একদম বসে পড়েছে ঝুমুর নাচের আসর। রুমের মধ্যে রেস্ট করছিলাম, কিন্তু এই সৌন্দর্য, এই ভিউ আর এই ঝুমুর নাচ একদম মিস করা যাবে না। তাও আবার সুন্দরবনে এসে, সুন্দরবনের মেন আকর্ষণই বলতে পারো এই ঝুমুর নাচ। তাই হালকা একটু রেডি হয়ে চলে এলাম ঝুমুর নাচ দেখবো বলে। অলরেডি সকলে সামনের দিকে বসে ঝুমুর নাচ এনজয় করছে। 2-3টে নাচ হয়ে গিয়েছে, তারপরে আমি রুম থেকে বেরোলাম। আপাতত সামনের দিকে গিয়ে বসবো, ঝুমুর নাচটা বেশ সুন্দর করে এনজয় করবো। কিন্তু ছেড়ে যাই না দুনিয়া, ভাবি একই মায়ের কোলে।
সন্ধেবেলাটা এত সুন্দরভাবে জমে উঠবে বুঝতেই পারিনি। আর আমারও মাথা কাজ করছিল না আগে ঝুমুর নাচগুলো দেখবো নাকি খাবারটা খাবো। অবশ্য তার ফাঁকে এসে সন্ধেবেলার স্ন্যাক্সটা কমপ্লিট করে নিয়েছিলাম। সন্ধেবেলার স্ন্যাক্সে ছিল গরম গরম চিকেন পকোড়া আর তার সাথে টমেটো সস। ঘড়ির কাঁটায় এখন বাজে রাত্রি ঠিক 10টা। বসে পড়েছি রাতের খাবার দাবার নিয়ে। অলরেডি রাত্রিবেলা 9:30 থেকে খাওয়া দাওয়া স্টার্ট হয়ে গিয়েছিল। আমি একটু মজা করছিলাম বলে একটু লেট করেই খেতে বসলাম। রাতের খাবারে রয়েছে সাদা ভাত, আলু ভাজা, স্যালাড, মাটন কষা আর রয়েছে ডাল। অলরেডি আমি খেতে শুরু করে দিয়েছি। খেতে অসম্ভব সুন্দর হয়েছে প্রত্যেকটা খাবার। তবু একটু টেস্ট করব, তারপরে তোমাদেরকে অনেস্ট রিভিউ দিয়ে দেবো যে প্রত্যেকটা খাবার খেতে কেমন হয়েছে। অতিরিক্ত নাচানাচি করার পরে ভীষণ পরিমাণে টায়ার্ড ছিলাম, তারপরেও রাতের খাবার খেতে বসেছিলাম। রাতের খাবারটা ভীষণ টেস্টি হয়েছিল। রাতের খাবার দাবার খেয়ে সোজা রুমে গিয়ে ফ্রেশ হয়ে ঘুমিয়ে পড়েছিলাম। দেখা হচ্ছে কালকে সকালবেলা। গুড মর্নিং বন্ধুরা, ঘড়ির কাঁটায় এখন বাজে সকাল ঠিক 7:30। সুন্দরবন ভ্রমণের আজ আমাদের দ্বিতীয় দিন। সকাল সকাল রেডি হয়ে চলে এসেছিলাম আমরা টাইগার জেটি ঘাটে। আমাদেরকে আগে থেকেই বলে দেওয়া হয়েছিল যে তোমরা এখানে চলে আসবে। পরপর দেখো সব লঞ্চগুলো ঢুকছে গেস্টদের তোলার জন্য। আমরা যথারীতি আমাদের লঞ্চে উঠে পড়েছি। এবারে বেরিয়ে পড়লাম সুন্দরবনের দ্বিতীয় দিনে কোথায় কোথায় ভিজিট করব সেটা অবশ্যই আমার সাথে থাকলে পরে তোমরা জানতে পারবে। রিশু আর ওম রেডি হয়ে এখানে বসে রয়েছে একদম সামনের দিকে। আর এখন হালকা ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। ওয়েদারটা ভীষণ সুন্দর। আশা করছি গরমটাও আমাদের খুব একটা বেশি লাগবে না। খুব সুন্দরভাবে সুন্দরবনটা ভ্রমণ করতে পারবো। ম্যানগ্রোভ যাত্রী ট্রাভেলসের দুখানা বোট, একটা হলো এমবি সহচরী, একটা হলো স্টার বোট। দুটো বোটই ফেরিঘাট থেকে একসাথেই ছেড়েছে দ্বিতীয় দিনের গন্তব্যস্থলগুলো ঘুরে দেখানোর জন্য। বোটে ওঠার সাথে সাথেই চলে এলো সকালের জলখাবার। গরম গরম পুরি, কালো জাম আর তার সাথে কাবলি ছোলার তরকারি। আমি আর ওম দুজনে বসে বেশ সুন্দরভাবে সকালের জলখাবারটা কমপ্লিট করে নিলাম। এগিয়ে চলছি ভীষণ আরো এক আকর্ষণীয় গন্তব্যস্থলের দিকে, যেটা হলো নদীপথেই পড়ে, পঞ্চমুখানি।
গঙ্গা, মেঘনা, ব্রহ্মপুত্র, বিদ্যা এবং মাতলা নদীর সঙ্গমস্থল। খাওয়া দাওয়ার পর্ব এখনো শেষ হয়নি। হাতে চলে এসেছিল গরম গরম ভেজ পাকোড়া। ভেজ পাকোড়া খেতে আমার ছোট্ট ছেলে রিশু ভীষণ পছন্দ করে। তিনজনে মিলে জমিয়ে সুন্দর ভিউ দেখতে দেখতে খেয়ে নিলাম ভেজ পাকোড়া। আর এইদিকে আমাদের বোট এগিয়ে যাচ্ছে আমাদের পরবর্তী গন্তব্যস্থলের দিকে। চলে এলাম সুন্দরবন ভ্রমণের আজকে আমাদের দ্বিতীয় দিনের প্রথম গন্তব্যস্থল বা বলতে পারো টুরিস্ট পয়েন্টে, সেটা হলো দৌবাকি ক্যাম্পে। ব্যাক সাইডে এই যে লম্বা রাস্তাটা দেখতে পাচ্ছ, দুদিকে নেট দিয়ে ঘেরা, ওইখানেই আমাদেরকে লঞ্চ থেকে নামিয়েছে। ঘাট রয়েছে, সেই ঘাটে হাঁটা পথে সামনের দিকে এগিয়ে চলে এসেছি। সকালবেলা তোমরা দেখলে বৃষ্টি মাথায় নিয়ে সুন্দরবন ভ্রমণে আমরা বেরিয়েছিলাম। বৃষ্টি এতটা পরিমাণেই হচ্ছিল, সবার প্রথমে আমাদের যাওয়ার কথা ছিল সজনেখালিতে। সজনেখালিতে গিয়ে যখন পৌঁছালাম, প্রচুর পরিমাণে বৃষ্টি, নামতেই পারলাম না আমরা কেউ। তো আমাদের সাথে যে গার্ড দাদারা রয়েছে তারা বললেন যে চলো আগে দোবাকি ক্যাম্পটা ঘুরে আসি, ফিরে যাওয়ার পথে সজনেখালিটা ঘুরে দেখবো। যথারীতি আমরা দোবাকি ক্যাম্প ঘুরতে চলে এসেছি। হাঁটা পথে পুরো দোবাকি ক্যাম্পটা ঘুরে দেখবো, এখানকার সুন্দর ভিউ গুলো ক্যাপচার করবো এবং ভিডিওর মাধ্যমে তোমাদের কাছে তুলে ধরার চেষ্টা করব। দোবাকি ক্যাম্পের ভেতরে আগে তো একখানা ওয়াচ টাওয়ার ছিল, তবে দোবাকি ক্যাম্পের ভেতরে আরো একখানা নতুন ওয়াচ টাওয়ার তৈরি করা হয়েছে, যেই ওয়াচ টাওয়ারের ওপরে এখন এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি। এইখান থেকে মানে দোবাকি ক্যাম্পের ভেতরে যতটা বড় এরিয়া জুড়ে জঙ্গলটা রয়েছে, তার ভেতরে থাকা ছোট্ট ছোট্ট খাড়িগুলো কিন্তু ভীষণ সুন্দরভাবে দেখা যাচ্ছে এই নতুন ওয়াচ টাওয়ার থেকে। আর এখানে দেখো কতটা জমজমাট হয়ে উঠেছে, মানে মোটামুটি যারা এখানে এসেছে সকলেই এই ওয়াচ টাওয়ার থেকে চারিপাশে সুন্দর ভিউটা ক্যাপচার করছে। ওয়াচ টাওয়ারের ওপর থেকে ঘন জঙ্গলের ভিউ ক্যাপচার করার জন্য পর্যটকরা আসতে ভীষণ পরিমাণে পছন্দ করে। আর এইখানে জীবজন্তু দেখার চান্সটাও অনেকটাই বেশি থাকে। সুন্দরবনে টাইগার রিজার্ভের একখানা মূল বা প্রধান পর্যটন কেন্দ্র, সেটা হলো দোবাকি ক্যাম্প। দোবাকি ক্যাম্পের ভেতরে এন্ট্রি করেই সবার প্রথমে যে ওয়াচ টাওয়ারটাতে আমরা গিয়েছিলাম, সেখান থেকেও অনেকটা উঁচু এবং বেশ বড় ওয়াচ টাওয়ারের ওপরে এখন এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি। এখান থেকে চারিদিকের ভিউটা ভীষণ সুন্দর দেখায়। আসা মাত্র অনেকেই বলছিল এখান থেকে নাকি হরিণ দেখতে পেয়েছে এই সাইডে। আমি এখনো পর্যন্ত কিচ্ছু দেখতে পাইনি, তবে তাক পেতে ওই সাইডে সকলেই তাকিয়ে রয়েছে যদি কিছু একটা দেখা পায়, মানে কোনো জীবজন্তুর যদি দেখা পায়। জীবজন্তুর দেখার থেকে আমি বলবো এই যে সুন্দর প্রকৃতি, এই প্রকৃতিকে যদি অনুভব করতে চাও তাহলে তোমরা সুন্দরবনে আসতে পারো। আর কপাল যদি ভালো থাকে তাহলে যে কোনো তোমরা জীবজন্তু দেখতেই পারবে। আর এইখানে দোবাকি ক্যাম্পের ভেতর এখানে ছোট্ট একখানা জলাশয়, এটা হলো মিষ্টি জলের একটা ছোট্ট পুকুর বলতেই পারো, জীবজন্তুদের খাওয়ার জন্য তৈরি করা হয়েছে। আর এই সমস্ত জায়গাগুলোর কাছাকাছিতে তৈরি করা হয়েছে ওয়াচ টাওয়ার, এইখান থেকে যাতে কোনো জীবজন্তু যখন জল খেতে আসবে সেই ভিউটা ক্যাপচার করতে পারে পর্যটকেরা। দোবাকি ক্যাম্পের ভেতরে প্রায় 20 ফুট উঁচুতে 8 কিলোমিটার লম্বা তারের খাঁচায় ঘেরা হাঁটা পথ বা ক্যানোপি ওয়াক তৈরি করা হয়েছে, যাতে একদম সেফটির সাথে পর্যটকেরা পুরো দোবাকি ক্যাম্পটা ঘুরে দেখতে পারে। হাঁটা পথে যাওয়ার সময় চোখে পড়ল সুন্দর এক হরিণের, কি দারুণভাবে দাঁড়িয়ে গাছের পাতা খাচ্ছে। হাঁটতে হাঁটতে তো পরে তারের সামনে চলেই এসেছিল। দারুণ সুন্দরভাবে কাছ থেকে দেখে নিলাম সুন্দর এক হরিণ। তোমরা যদি ভেবে থাকো সুন্দরবন ভ্রমণে এসে কোনো জীবজন্তু দেখাই যায় না, সেটা একদমই ভুল ধারণা হবে। পুরোটাই কপালের ওপরে, এই আর কি। আমাদেরকে একখানা টাইমিং দিয়ে দেওয়া হয়েছিল, যে টাইমিং এর মধ্যে আবার ফিরে আসতে হবে ফেরিঘাটে। দোবাকি ক্যাম্প ঘুরে চলে এসেছিলাম ফেরিঘাটে আর উঠে পড়লাম বোটে। ইনি হলেন আমাদের পাইলট দাদা, যিনি বোটটা চালিয়ে সুন্দরভাবে সেফটির সাথে সুন্দরবনটা আমাদেরকে ঘুরিয়ে দেখিয়েছিল। পঞ্চমুখানি মানে 5টা নদীর মিলনস্থলের ওপর দিয়ে আমাদের বোট আবারও ছুটে চলল আমাদেরকে বিভিন্ন ধরনের ছোট বড় খাড়িগুলো ঘুরিয়ে দেখানোর জন্য।
সুন্দরবন ভ্রমণের আজ আমাদের দ্বিতীয় দিন। আর দ্বিতীয় দিনে দুপুরবেলা আমি বসে পড়েছি খাবার দাবার নিয়ে দুপুরের খাবারটা সারতে। ঘড়ির কাঁটায় এখন সময় বলছে দুপুর ঠিক 1টা। বেশ সুন্দর করে প্লেট সাজিয়ে দুপুরের খাবার আমাকে সার্ভ করেছে। আজ হলো দুপুরের মেনু সাদা ভাত, লেবু, লঙ্কা, রয়েছে বেগুনি, আর এখানে রয়েছে ইলিশ মাছের মাথা দিয়ে পুঁই শাকের ঘন্ট, ডাল, এখানে রয়েছে চাটনি, চিংড়ি মাছের মালাইকারি, এরকম হলো চিংড়ি মাছের সাইজ। আর এই হলো ইলিশ মাছ। ইলিশ উৎসবে এসেছি, ইলিশ মাছ থাকবে না তা তো হতেই পারে না। ইলিশ মাছের সাইজটা আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম। খাবারগুলো খেয়ে দেখবো খেতে কেমন হয়েছে। খাওয়া দাওয়া ঘোরা সমস্ত কিছুর মাঝে তোমাদেরকে ছোট্ট ছোট্ট করে ছোট্ট কিছু ইনফরমেশন দিয়ে দেওয়ার চেষ্টা করছি, শুধুমাত্র তোমাদের সুবিধার্থে। যখন তোমরা প্যাকেজ বুক করবে সেই সময় খাবার দাবারের বিষয়গুলোও একটু জেনে নেবে। তোমরা যদি মাছ খেতে না চাও, অপশানে কি থাকবে, যদি তোমরা নিরামিষ খাবার খাও তাহলে কি খাবার প্রোভাইড করা হবে, সমস্ত কিছু একটু তোমরা জেনে নেবে। আমার মনে হয় জার্নিটা তাহলে তোমাদের আরো সুন্দর হবে। দাদারা নিজেদের দিক থেকে সমস্ত কিছু সুন্দর ব্যবস্থা করে দেওয়ার চেষ্টা করবে, তবে তোমাদের ঘোড়া একদম মাটি হতে দেবে না, এটা আমি কথা দিয়েই বলতে পারি। খাবার দাবারটা ভীষণ টেস্টি হয়েছিল। জলপথে এখন আমাদের বোট যেদিক দিয়ে এগিয়ে যাচ্ছে সামনের দিকেই পড়বে হেতাল গাছের বন। আমাদেরকে গাইড দাদা বললেন পুরো তাক পেতে সেদিকে তাকিয়ে থাকতে। হেতাল গাছের বন মানে বুঝতেই পারছো, বাঘ মামার আনাগোনা সেখানে সব থেকে বেশি থাকে, যার জন্য একদম সামনের দিকে বসে পড়েছি যাতে হেতাল গাছের বনের দিকে একদম তাক পেতে আমিও তাকিয়ে থাকতে পারি। তবে এটাও বললো বাঘ মামা তাকে দেখা অতটাও সহজ নয়। আর আমি বাঘ মামাকে দেখার আশাতে আসিনি, আমি শুধু জমিয়ে খাওয়া দাওয়া করতে এসেছি আর ঘুরতে এসেছি। এবারে কপাল যদি ভালো থাকে হেতাল গাছের বনের দিকে তাকিয়ে থাকলে বাঘ মামার দেখা পেতেও পারি। তবে গাইড দাদা আমাদেরকে এটাই বলছিলেন যে হেতাল গাছের বনের দিকে হয়তো তোমরা তাকিয়ে থাকলে পরে তোমরা বাঘ মামার দেখা পাবে না, কিন্তু বাঘ মামা হয়তো একদম ভেতর দিক থেকে তোমাদের নিশ্চয়ই লক্ষ্য করছে। যাই হোক, সামনের দিকে বসে সুন্দরভাবে চারিদিকের ভিউটা এনজয় করছি। আমাদের সামনের দিকেই আরো একখানা বোট এগিয়ে যাচ্ছে, আর সেই বোর্ডের সকলে একদিকে একদম চলে এসেছে, তাকিয়ে রয়েছে একদম জঙ্গলের দিকে। আমরাও সকলে তাক পেতে জঙ্গলের দিকেই তাকিয়ে রয়েছি। আমার দিক থেকে ছোট্ট একখানা রিকোয়েস্ট তোমরা বলতেই পারো। জলপথে যেহেতু ভ্রমণ, সারা দিনটাই আমাদেরকে বোর্ডের মধ্যে থাকতে হয়, কিছু কিছু কথা মাথায় রাখতে হবে। যেমন জলের মধ্যে কোনো রকম প্লাস্টিক জাতীয় দ্রব্য কিংবা চিপস বা কুরকুরের প্যাকেট, সেই সমস্ত জিনিসগুলো ফেলা যাবে না। অনেককেই দেখলাম যখন খাড়ির পাশ দিয়ে যাচ্ছিল সেই সময় সকলেই এক সাইডে চলে আসছিল, এতে সমস্যা হতে পারে। ব্যালেন্স করে দুদিকেই আমাদের সহযাত্রীদের থাকতে হবে, এটাও মাথায় রাখতে হবে। কারণ একটা ভ্রমণের জায়গায় গিয়ে আমরা কখনোই চাইবো না যে একটা দুর্ঘটনা ঘটুক। এই সমস্ত কথাগুলো একটু মাথায় রাখলে পরে জার্নিটা ভীষণ সুন্দর হয়ে যাবে। আর আমরা কতটা ঘন খাড়ির ভেতর দিয়ে যাচ্ছি সেটা তোমরা চারিদিকের ভিউ দেখে বুঝতেই পারছো। আর আমাদের বোটটাও কত আস্তে আস্তে চলছে সেটাও তোমরা আন্দাজ করতে পারছো। আমাদের পাইলট দাদা যিনি বোটটা চালাচ্ছিলেন, তিনি তো আমাদের থেকে বেশি তাক পেতে চেয়েছিলেন, যাতে কোনো জীবজন্তু দেখা পেলেই আমাদেরকে চট করে বলতে পারে এদিকে তাকাও, এদিকে কিছু একটা জীবজন্তু রয়েছে। এই ব্যাপারটা আমাদের বেশ ভালো লেগেছিল। সুন্দরবন ভ্রমণের দ্বিতীয় দিনে গাইড দাদা, যিনি আমাদের সাথে সবটার সময় ছিলেন, তিনি প্রত্যেকটা খাড়ির নাম, কতটা এরিয়া জায়গা জুড়ে সুন্দরবন রয়েছে, প্রত্যেকটা জঙ্গলের বিষয়ে দারুণ সুন্দরভাবে ইনফরমেশন দিচ্ছিল। চলে এলাম দ্বিতীয় নাম্বার গন্তব্যস্থলে। এখন দাঁড়িয়ে রয়েছি সুধর্ণখালিতে। ব্যাক সাইডে যে প্রবেশদ্বারটা দেখা যাচ্ছে, প্রবেশদ্বারের ওপরেই লেখা রয়েছে সুধর্ণখালি। গেটটা দিয়ে এন্ট্রি করেছি ভেতরের দিকে। এন্ট্রি পয়েন্টের একদম মুখেই রয়েছে, ভেতরের দিকে আসলে তোমরা দেখতে পারবে বনবিবির একখানা ছোট্ট মন্দির, যেখানে মা বনবিবি এবং বাঘ দেবতা বিরাজমান। দর্শন সেরেছি, এবারে সামনের দিকে এগিয়ে যাচ্ছি। তবে এখানে একখানা ব্যানার রয়েছে যেখানে সমস্ত কিছু লেখা রয়েছে, তোমরা চাইলে একটু দেখে নিতে পারো। আস্তে আস্তে সকলে সামনের দিকে এগিয়ে গেছে। আমাদেরকে সময় দিয়েছে যে 2:30-এর মধ্যে আবার ঘুরে আসতে, তাই চটজলদি করে সামনের দিকে যাব, আবার এখানে ফেরত আসতে হবে। দোবাকি ক্যাম্পের ভেতরে যেরকম নেট দিয়ে ঘেরা রাস্তা তৈরি করা ছিল, সেম এখানেও রয়েছে। দুপাশে উঁচু উঁচু নেট দিয়ে ঘেরা, আর মাঝখান দিয়ে বেশ সুন্দর রাস্তা তৈরি করা রয়েছে। সকলে ওই দিক দিয়েও যাচ্ছে। আমি একটু ভেতরের দিকে এন্ট্রি করলাম। এখানে বিভিন্ন ধরনের গাছ রয়েছে, কৃপা, হেতাল, গরান, গেওয়া, পশুর, এই সমস্ত গাছগুলো পুরো ভর্তি। এইখানে গাছগুলো দেখার জন্য একটু ভেতরের দিকে আসলাম। আর এইদিকে দেখো অল্প অল্প জল দেখা যাচ্ছে। আমাদের গাইড দাদা বললেন
জোয়ারের সময় পুরো এইদিকে জল চলে আসে। এখন যেহেতু ভাটার সময় চলছে, যার জন্য জলগুলো পুরোটাই বেরিয়ে গেছে, কিন্তু অল্প অল্প জল এখনো ভেতরের দিকে রয়েছে। আর যখন তোমরা সুদর্ণখালি ঘুরে দেখবে, সুদর্ণখালির বিষয়ে এখানে কত রকমের গাছ রয়েছে না রয়েছে, ছোট ছোট এরকম তোমরা দেখতে পারবে ব্যানার রয়েছে, যেগুলোর মধ্যে সমস্ত কিছু মানে প্রত্যেকটা গাছের বিষয়ে, ফুলগুলোর বিষয়ে, সমস্ত কিছুর বিষয়ে ছোট্ট ছোট্ট করে লেখা রয়েছে। তোমরা যারা এই সমস্ত জিনিসগুলো পড়তে ইন্টারেস্টেড রয়েছে, একটু নজর বুলিয়ে নিতে পারো। সুদর্ণখালিতে থাকা ওয়াচ টাওয়ারের ওপরে এখন এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি, অন্য কিচ্ছু দেখাবো না। এইখান থেকে তোমাদেরকে সোজা ক্যামেরাটা ঘুরিয়ে দেখাবো হরিণ। দেখো কি সুন্দরভাবে দাঁড়িয়ে রয়েছে, এই যে ছোট্ট মিষ্টি জলের যে পুকুরটা, পুকুরের পাশে ওইখানে দাঁড়িয়ে রয়েছে, কি সুন্দর মুখ তুলে, দেখতে কি দারুণ লাগছে। সুদর্ণখালিতে এসেও দেখতে পেলাম ওই যে জঙ্গলের মাঝে সুন্দরভাবে দাঁড়িয়ে রয়েছে হরিণ। সুন্দরবন ভ্রমণে এসে অন্য কোনো জীবজন্তুর দেখা পাও বা না পাও, হরিণ বাদর অনেক দেখতে পারবে। আমরা তো অনেকগুলো হরিণ দেখেছিলাম, তবে কিছু কিছু সময় ভিডিও ক্লিপ একদম নেওয়া সম্ভব হয়নি। যেখানে সম্ভব হয়েছে সেই সমস্ত হরিণগুলো তোমাদেরকে দেখালাম। সুদর্ণখালি ওয়াচ টাওয়ারের ভেতর থেকে এরকম সুন্দর ভিউ ক্যাপচার করা যায়। ঘন খাড়ি। সুদর্ণখালি ঘোরা হয়ে যাওয়ার পরেই উঠে বসেছিলাম বোর্ডে। বোর্ডে ওঠার সাথে সাথে আমাদেরকে নিয়ে চললো পরবর্তী গন্তব্যস্থলের দিকে। দেখতেই পারছো বোর্ডে ওঠার সাথে সাথে কি পরিমাণে বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। তবে বৃষ্টিতে সুন্দরবনের দৃশ্য আরো সুন্দর হয়ে উঠেছে। সুদর্ণখালি থেকে এবারে সোজা আমাদের লঞ্চ নিয়ে যাচ্ছে কিন্তু সজনেখালির দিকে। তবে জানি না সজনেখালিটা আদৌ আমাদের ঘোরা হবে কি হবে না, আবারও বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। তোমাদেরকে একটা জিনিস দেখাই, যখন আমরা এই রাস্তা ধরে সামনের দিকে এগিয়ে গিয়েছিলাম সেই সময় জোয়ারের সময় ছিল, আর জোয়ারের সময় পুরো অতদূর পর্যন্ত জল ছিল। দেখো পুরো গাছগুলো যে ভেজা ভেজা রয়েছে, অতদূর পর্যন্ত জলটা উঠেছিল। আর এখন ভাটার সময় চলছে বলে জলটা অনেকটা নিচে নেমে গিয়েছে, আর এই ভিউগুলো দেখতে বেশ ভালোও লাগছে। হালকা ঝিরিঝিরি বৃষ্টি মাথায় নিয়ে আমরা এগিয়ে চলছি এবারে সজনেখালির দিকে। আমি ভীষণ পরিমাণে বৃষ্টি পছন্দ করি। আমার কাছে বৃষ্টি হলো ইমোশনের জায়গা। তোমাদের কার কার বৃষ্টি ভালো লাগে আমাকে কমেন্ট করে জানিও তো। প্রায় 10,000 বর্গ কিলোমিটার বিস্তৃত এই বনভূমির প্রায় 62% অংশই রয়েছে বাংলাদেশে, বাকি 38% রয়েছে ভারতের মধ্যে। তবে এই 38%র মধ্যে থেকেও কিছু কিছু এরিয়াতে পর্যটকদের আনাগোনার পারমিশন রয়েছে। ফাইনালি চলে এলাম সজনেখালিটা ঘুরে দেখার জন্য। সকাল থেকে এতটা পরিমাণে বৃষ্টি হচ্ছিল, আর যে কবার আমরা সজনেখালির সামনে দিয়ে যাচ্ছিলাম তখনই বৃষ্টিটা যেন আরো জোরদার ভাবে হচ্ছিল। ফাইনালি বৃষ্টি এখন পুরো বন্ধ হয়ে গিয়েছে, তাই আমরা সকলেই চলে এলাম সজনেখালিটা ঘুরে দেখার জন্য। ব্যাক সাইডে যে বড় প্রবেশদ্বারটা দেখা যাচ্ছে সেই গেটটা দিয়ে ভেতরের দিকে এন্ট্রি করেছি। কিছুটা দূর এগিয়ে আসলে পরে তোমরা দেখতে পারবে এই যে বাঘমামা বসে রয়েছে, সেলফি জোন বসার ব্যবস্থা রয়েছে, তার ঠিক উল্টো দিকে মানে পেছনের দিকেই রয়েছে সেফ সুন্দরবন, বড় করে লেখা রয়েছে। এই লেখাটা অবশ্য বাইরের দিক থেকে বেশ ভালো করে দেখা যাবে, আমি যেহেতু ভেতরের দিকে রয়েছি তাই লেখাটা একটু উল্টো দেখাচ্ছে। সকলেই আস্তে আস্তে এই যেরকম রাস্তা তৈরি করা রয়েছে রাস্তা ধরে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। আমি হাঁটা পথে যাব, দেখি এখানে দেখার মতো কি কি রয়েছে। সজনেখালিতে কচ্ছপ, কুমির, গোসাপ আরো বেশ কিছু জীবজন্তুর দেখা পাবে, আর প্রচুর পরিমাণে বাদরের উৎপাতও রয়েছে। সজনেখালির ভেতরেও রয়েছে বেশ বড় উঁচু একখানা ওয়াচ টাওয়ার। ওয়াচ টাওয়ারের ওপর থেকে পুরো সজনেখালির আশেপাশে থাকা ম্যানগ্রোভ অরণ্যের ভিউটা কিন্তু ভীষণ সুন্দর দেখায়। সকলেই আস্তে আস্তে উপরের দিকে উঠে যাচ্ছে, অনেকটা উঁচু, অনেকগুলো সিঁড়ি পার করে ওপরের দিকে যেতে হবে। যাদের পায়ে জোর আছে তারা ওপরের দিকে গিয়ে চারিদিকের ভিউটা ক্যাপচার করতে পারো। আর আমি যেহেতু কাছে এসেছি যার জন্য আমাকে চারিদিকের ভিউটা ক্যাপচার করার জন্য ওপরের দিকে তো যেতেই হবে। সজনেখালি মূলত পরিযায়ী পাখি, বিভিন্ন ধরনের স্থানীয় পাখি, রয়্যাল বেঙ্গল টাইগার, কুমির এবং ওয়াচ টাওয়ার দেখার জন্য বিশেষভাবেই পরিচিত। কুমির কিংবা কচ্ছপেই শেষ নয়, সজনেখালিতে বক, বুনো শূকর, চিত্রা হরিণ এইসবও দেখা যায়। সজনেখালিতে এসে চোখে পড়লো সুন্দরী গাছ, যে সুন্দরী গাছের নাম অনুসারে সুন্দরবনের নামকরণ করা হয়েছে। এই হলো সুন্দরী গাছ। সুন্দরী গাছের ঠিক ব্যাক সাইডেই একখানা রয়েছে ম্যাপ, মানে সুন্দরবনের পুরো মানচিত্রটা এখানে তুলে ধরা হয়েছে খুব সুন্দরভাবে।
আশেপাশে প্রচুর বাদরের উৎপাত, আমার তো ভয়ই লাগছে। যখন তোমরা সজনেখালিতে আসবে একটু জিনিসপত্র সাবধানে রাখার চেষ্টা করবে, কারণ এখানে প্রচুর বাদরের উৎপাত রয়েছে। সুন্দরবনের প্রধান ও সবচেয়ে মূল্যবান ম্যানগ্রোভ উদ্ভিদ হলো সুন্দরী গাছ, যে সুন্দরী গাছের নাম অনুসারে সুন্দরবনের নামকরণ করা হয়েছে। এই সুন্দরী গাছ প্রায় 25 মিটার লম্বা হতে পারে। সুন্দরী গাছ ছাড়াও কেওড়া, গেওয়া, বাইন এই সমস্ত গাছও রয়েছে। সজনেখালি ওয়াচ টাওয়ার এবং কুমির প্রযোজন কেন্দ্র, বাঘ্র প্রকল্প অফিস এবং ম্যানগ্রোভ ইন্টারপ্রিটেশন সেন্টার এই সমস্ত কিছুর জন্য সজনেখালি ভীষণভাবেই পরিচিত। ঘড়ির কাঁটায় এখন বাজে বিকেল ঠিক 4:30। চলে এলাম পাখিরালয়ে। সকালবেলা যেখান থেকে বোটে উঠেছিলাম সেখানেই আবার বোট থেকে নেমে পড়েছি। আর ওই পারটা সজনেখালি, সজনেখালি ঘুরে ওই পার থেকে এই পারে চলে এসেছি আমরা পাখিরালয়ে। কালকে তোমাদেরকে দেখাতে পারিনি আমাদের গেস্ট হাউসের আশেপাশের ভিউটা, আজকে সূর্যের আলো রয়েছে তাই তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই যে একখানা রিসর্ট দেখা যাচ্ছে তার ঠিক ব্যাক সাইডেই রয়েছে একদম নদীর পাড়ে আমাদের গেস্ট হাউস, স্পন্দন গেস্ট হাউস। আর এই রাস্তাটা ধরেই, মানে এটা কিন্তু বাঁধ, এই বাঁধের রাস্তাটা ধরেই আমাকে কিছুটা দূর সামনের দিকে এগিয়ে যেতে হবে। এইদিকে দেখা যাচ্ছে গোমতী নদীর দারুণ সুন্দর ভিউ, কি দারুণ দেখাচ্ছে। সব থেকে ভালো ব্যাপার হলো এই যে রাস্তাটা এত সুন্দর, যখন রাস্তার ওপর দিয়ে হেঁটে যাবে এক সাইডে রিসর্ট গুলো চোখে পড়বে, একদিকে গোমতী নদীটা চোখে পড়বে। জলপথে সারাদিনটাই ভ্রমণ করেছি, হাঁটাহাঁটি করেছি, সবকিছুর মাঝে ভীষণ পরিমাণেই টায়ার্ড ছিলাম। রুমে গিয়ে যে রেস্ট করব সেটাও ইচ্ছে করছিল না এই সুন্দর পরিবেশ দেখে, কারণ আবার তো সেই কংক্রিটের তৈরি চার দেওয়ালের মাঝে ফিরেই আসতে হবে। তাই বেশ খানিকক্ষণ এখানে সময় কাটিয়েছিলাম। রুমে গিয়ে ফ্রেশ হয়ে চলে এলাম পাখিরালয়ের মার্কেটটা ঘুরে দেখার জন্য। আমাদের স্পন্দন গেস্ট হাউসের হাতের কাছেই যেহেতু পাখিরালয় মার্কেট, তাই অযথা ঘরে বসে থাকলে ভীষণ বোরিং লাগবে বলে একটু ঘুরতে বেরিয়ে পড়লাম। আসার সাথে সাথেই এখানে দেখলাম ফুচকা স্টল বসেছে, মানে ফুচকার দোকান রয়েছে। ফুচকা লাভার আমি ভীষণ পরিমাণে, তাই চটজলদি করে গিয়ে আগে ফুচকাটা খেয়ে নিলাম। এবারে হাঁটা পথে প্রত্যেকটা দোকান ঘুরে ঘুরে দেখছি। এখানে বাচ্চাদের খেলনা, ব্যাগ পত্র, জুয়েলারি অনেক কিছু পাওয়া যাচ্ছে। বেশিরভাগ জিনিসই এখানে হাতে তৈরি করা, মানে এখানকার লোকাল মানুষজন তারা হাতে তৈরি করে বিভিন্ন ধরনের জিনিসপত্র বিক্রি করছে। তোমরা চাইলে অবশ্যই এই মার্কেটটা ঘুরে দেখবে এবং যদি কিছু পছন্দ হয় তোমরা দরদাম করে কিনে নিতে পারো। পুরো মার্কেটটা ঘুরে যা বুঝলাম, চারিদিকে জিনিসের দাম যে পরিমাণে বেড়েছে তার থেকে তুলনামূলক এই মার্কেটে জিনিসের দামগুলো রিজনেবল প্রাইসেই রয়েছে। মোটামুটি 50 টাকা, 100 টাকা, 150 টাকার মধ্যে ব্যাগ পেয়ে যাবে। ছোট ছোট্ট টেডি রয়েছে, তোমরা চাইলে দরদাম করে কিনে নিতে পারো। মার্কেট ঘুরে এসে একটু রুমের সামনে বসে সন্ধেবেলা স্ন্যাক্সটা কমপ্লিট করলাম। সন্ধেবেলা স্ন্যাক্সে ছিল চাউমিন। চাউমিন খেয়ে রুমে গিয়ে একটু ফ্রেশ হয়ে চলে এসেছিলাম মোটামুটি 9:30, 10:45টার সময় রাতের খাবার খেতে, 2 ছেলেকে সাথে নিয়ে। রাতের খাবারে ছিল ফ্রাইড রাইস, চিলি চিকেন আর স্যালাড। জমিয়ে বসে পেট ভরে খেয়ে নিলাম ফ্রাইড রাইস আর চিলি চিকেন, তাও 2 ছেলেকে সাথে নিয়ে। তোমরা আবার ভেবো না খাবার দাবার লিমিটেড দেওয়া হয়, একদমই নয়। প্রত্যেকটা খাবার, মানে আমি যেদিন সুন্দরবনটা ভ্রমণ শুরু করেছিলাম সকাল থেকে রাত্রি পর্যন্ত সারাদিন যে সমস্ত খাবারগুলো আমাদেরকে দেওয়া হচ্ছিল সমস্ত কিছু খাবার তোমরা আনলিমিটেড যতবার ইচ্ছে ততবার নিয়ে খেতে পারবে। খাবার দাবার খেয়ে সোজা ঘুমিয়ে পড়েছিলাম। দেখা হচ্ছে সকালবেলা। গুড মর্নিং বন্ধুরা, ঘড়ির কাঁটায় এখন বাজে সকাল ঠিক 9টা। সুন্দরবন ভ্রমণের আজ হলো আমাদের তৃতীয় দিন। তৃতীয় দিনের সকালে একদম পুরো রেডি হয়ে আমাদের লঞ্চ ঘাট থেকে লঞ্চ ছেড়ে দিয়েছে। এবারে আস্তে আস্তে আমরা সারাদিনটাই এখানকার আশেপাশে থাকা সমস্ত সাইট সিন গুলো ঘুরে দেখবো। তবে তৃতীয় দিনে আজকে আমরা কোন কোন জায়গাগুলোতে ভিজিট করব সেটা দেখার জন্য অবশ্যই আমার সাথে থাকতে হবে। আস্তে আস্তে সব বোটগুলো সামনের দিকে এগিয়ে যাচ্ছে। আর আজকের ওয়েদারটা সকালবেলার দিকে, একদম সকালবেলার দিকে একটু বৃষ্টি হয়েছিল, তবে এখন মাথার ওপরে কড়া রোদ্দু। আশা করছি জার্নিটা আজকে খুব সুন্দরভাবে কমপ্লিট করতে পারবো। চলো তাহলে আজ তোমাদের আবারও সাথে নিয়ে তৃতীয় দিনটা সুন্দরভাবে সুন্দরবনটা ঘুরে দেখি। ঝড়, বৃষ্টি, রোদ এইসব তো থাকবেই, তার মাঝে নিজেদের আনন্দটা খুঁজে নিতে হবে। আজ আবার সকাল সকাল অতিরিক্ত রোদ,
তবুও আমি নিজের মতো করে দারুণ সুন্দরভাবে এনজয় করছিলাম সুন্দরবনকে। তারপরে একটু গিয়ে বসলাম আর হাতে চলে এলো সকালের জলখাবার, পুরি আর তার সাথে ছোলার ডাল, আর রয়েছিল একটা করে ডিম সেদ্ধ, যা দিয়ে সকালের জলখাবারটা আমরা সকলেই কমপ্লিট করে নিয়েছিলাম। সুন্দরবন ভ্রমণে আসলে পরে সুন্দর এক স্মৃতি নিয়ে বাড়ি ফেরা যায়, সেটা হলো বোটে থাকা প্রত্যেকটা সহযাত্রীর ভালোবাসা। প্রথম দিন সকলেই থাকে অচেনা, তারপরে আস্তে আস্তে সবার মুখগুলো হয়ে যায় চেনা, সকলের সাথে দারুণ বন্ধুত্ব, যা নিয়ে বাড়ি ফিরতে হয়। ফাইনালি চলে এলাম আমি গোসাবাতে। গোসাবাতে ঘুরে দেখার মতো বেশ অনেকগুলো সাইট সিন রয়েছে, যেগুলো হাঁটা পথে ঘুরে দেখবো। গোসাবা যে ফেরিঘাটটা রয়েছে সেখানে আমরা বোট থেকে নেমে পড়েছি, আর সামনের দিকে এরকম লোহার একখানা ব্রিজ রয়েছে, যে ব্রিজটা ধরে আপাতত সামনের দিকে আমাকে এগিয়ে যেতে হবে। গোসাবা ফেরিঘাট থেকে মোটামুটি 5 মিনিটের মতো রাস্তা হাঁটা পথে চলে এলাম স্যার ড্যানিয়েল হ্যামিল্টন সাহেবের একদম ঠিক বাড়ির সামনে। এই যে ব্যাক সাইডে তোমরা বড় প্রবেশদ্বারটা দেখতে পাচ্ছ, এই প্রবেশদ্বারটা দিয়ে ভেতরের দিকে এন্ট্রি করেছি। এন্ট্রি করার মুখে তোমরা দেখতে পারবে এখানে রয়েছে বেশ বড় একখানা জলাশয়, তার উল্টো দিকেই রয়েছে এই বাংলোটা। বাংলোটা দেখতে ভীষণ সুন্দর দেখাচ্ছে। যখন আমরা লঞ্চ থেকে নেমেছিলাম প্রচুর কড়া রোদ ছিল, হাঁটা পথে এখানে আসা মাত্রই শুরু হয়ে গিয়েছিল ঝিরিঝিরি বৃষ্টি। আবার বাংলোর সামনে এসে যখন পৌঁছালাম দেখি বৃষ্টিটা কমে গিয়েছে, তাই সুন্দর করে এবারে পুরো চারিদিকের ভিউটা ক্যাপচার করব। ফাইনালি চলে এলাম এবারে বেকং বাংলো ঘুরে দেখার জন্য। গোসাবার একখানা ঐতিহ্যপূর্ণ পর্যটন কেন্দ্র, যেখানে প্রত্যেকটা পর্যটক আসতে ভীষণ ভাবেই পছন্দ করে। মেন গেটের সামনে একজন দাদাভাই টিকিট নিয়ে বসে রয়েছেন, সেখান থেকে মাথা পিছু 10 টাকা দিয়ে টিকিট কেটে নিয়েছি বেকং বাংলো ঘুরে দেখার জন্য। ভেতরের দিকে ভিজিট করেছি, আশেপাশের পরিবেশ দেখে তোমরা বুঝতেই পারছো জায়গাটা কত সুন্দর করে সাজানো গোছানো। সবার প্রথমেই চোখটা গিয়ে পড়লো রবীন্দ্রনাথ ঠাকুরের সেই বিশাল মূর্তিটির দিকে, আর এদিকেই রয়েছে বেকং বাংলো। সকলে আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে যাচ্ছে, হাঁটা পথে আমিও যাব সামনের দিকে, প্রচুর ভিড় হয়ে যাচ্ছে কারণ। বেকং বাংলো পুরোটাই মেনটেন করা হয়, যার জন্য চারিদিকটা বেশ সুন্দর করে সাজানো গোছানো। তোমাদের সাথে যদি বাড়ির ছোট কুচে কাচারা থাকে তারাও বেশ সুন্দর করে মজা করতে পারবে। এখানে বসার ব্যবস্থা ছাড়া, গাছগাছালি ছাড়া বাচ্চাদের জন্য রয়েছে সুন্দর একখানা প্লে জোন, যেখানে বাচ্চারা খেলাধুলা করতে পারবে। রয়েছে বেশ কিছু মূর্তি, জীবজন্তু, স্ট্যাচু, রবীন্দ্রনাথ ঠাকুরের সুবিশাল একখানা মূর্তি, সমস্ত কিছু মিলিয়ে বেকং বাংলো যেন খুব সুন্দর করেই সাজানো। বাইরের দিকে আবার বেশ কিছু দোকানপাটও বসেছিল। গোসাবাতে থাকা দুখানা টুরিস্ট পয়েন্ট ঘুরেই উঠে বসলাম বোটে। আকাশের পরিস্থিতি দেখে বুঝতেই পারছো এই বৃষ্টি এলো বলে। সুন্দরবন ভ্রমণের সব থেকে ফেমাস খাবার বলতেই পারো সেটা হলো ইলিশ বিরিয়ানি। ইলিশ উৎসবে এসেছি, ইলিশ বিরিয়ানি খাবো না তা তো হতেই পারে না, যার জন্য প্লেটে ইলিশ বিরিয়ানি নিয়ে বসে পড়েছি। আচ্ছা, সাথে রয়েছে চিকেন কষা আর স্যালাড। এই দিয়ে দুপুরের খাবারটা কমপ্লিট করে নেব, খেয়ে দেখবো খেতে কেমন হয়েছে। আজ আমার দুই ছেলে ভীষণ পরিমাণে খুশি, কারণ বিরিয়ানি হয়েছে। আলু, চিকেন, ফিশ এইসব না হলেও চলবে, ওরা বিরিয়ানির রাইসটাই ভীষণ পছন্দ করে। শেষ পাতে অবশ্য কোল্ড ড্রিঙ্কস, তার সাথে ছিল মিষ্টি। যেহেতু শেষ পাতে কোল্ড ড্রিঙ্কস আর মিষ্টিটা নিয়েছিলাম, তাই সেইভাবে ভিডিও শ্যুট করা হয়নি। বিরিয়ানিটা খেতে ভীষণ টেস্টি হয়েছিল। পেট পুরে বিরিয়ানি খেয়ে চলে এলাম বোর্ডের একদম সামনের দিকে। ওয়েদারটা সুন্দর হয়ে যাওয়ার কারণে ফুরফুরে হাওয়া একটু গায়ে মেখে নিলাম। তবে আমার কেন জানি হঠাৎ করে ইচ্ছে হলো আমিও একটু বোটটা চালাই। দাদার কাছে রিকোয়েস্ট করাতে দাদা তার সিটটা ছেড়ে দিল আমার জন্য। দাদা শিখিয়ে দিচ্ছিল, ঠিক সেইভাবেই স্টিয়ারিংটা ঘুরিয়ে নিলাম আর এগিয়ে চললাম আমাদের পরবর্তী গন্তব্যস্থলের দিকে। দুপুরের খাওয়া দাওয়া কমপ্লিট করে সোজা আমরা চলে এসেছিলাম সোনাখালি ফেরিঘাটে। সোনাখালি ফেরিঘাটে লঞ্চ থেকে নেমে দাদারাই অটোর ব্যবস্থা করে দেয়, সেই অটো ধরে সোজা চলে এসেছি ক্যানিং রেলওয়ে স্টেশনে। ক্যানিং টু ক্যানিং আমাদের যে সুন্দরবন ভ্রমণের প্যাকেজটি ছিল, ক্যানিং স্টেশনে এসে সেটা কমপ্লিট হলো। ম্যানগ্রোভ যাত্রী ট্রাভেলসের সাথে 2 রাত 3 দিনের এই যে আমি সুন্দরবন ভ্রমণটা করলাম, আমার ভীষণ সুন্দরভাবে কিন্তু দিনগুলো কেটেছে। জার্নিটা ভীষণ সুন্দর ছিল। তোমরাও যদি ম্যানগ্রোভ ট্রাভেলসের সাথে এই সুন্দরবন ভ্রমণটা করতে চাও, অবশ্যই তোমরা এনাদের সাথে যোগাযোগ করে আগে থেকে প্যাকেজগুলো বুক করে নিতে পারো। কন্ট্যাক্ট নাম্বারটা ভিডিও স্ক্রিনে দিয়ে দিলাম। ক্যানিং রেলওয়ে স্টেশনে যেহেতু দাঁড়িয়ে রয়েছি, ক্যানিং রেলওয়ে স্টেশন থেকে দুপুরবেলা 3:45-এ রয়েছে
লোকাল ট্রেন, যে ট্রেন ধরে সোজা শিয়ালদা স্টেশনের উদ্দেশ্যে রওনা দেবো, সেইখান থেকে পৌঁছে যাব আমি আমার বাড়ির উদ্দেশ্যে। সুন্দরবন ভ্রমণের ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, ভালো লাগলে পরে লাইক করে দিও। আর নতুন বন্ধুরা যারা ভিডিওগুলো দেখছো কিন্তু এখনো পর্যন্ত ওম ট্রাভেল ব্লগ সাবস্ক্রাইব করোনি, তারা জলদি করে ওম ট্রাভেল ব্লগ সাবস্ক্রাইব করে হাইপ করে আমার পাশে থাকতে পারো। যে সকল বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে রয়েছে তাদের অসংখ্য ধন্যবাদ, তারা এইভাবেই আমাকে সাপোর্ট করো, আমার পাশে থেকো। আজকের মতো টাটা, দেখা হচ্ছে তোমাদের সাথে খুব তাড়াতাড়ি নেক্সট ভিডিওতে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।